আমি এরপরে তোমাদের তিনটা ক্লাসে তিনটা লেকচার পর পর তিনটা লেকচারে বিভিন্ন ধরনের যে কম্পোজিট গুলো আছে সেগুলো কিভাবে বানাতে হয় সেগুলো একটু আমি আইডিয়া দিব। তো আজকে আমি দেখো প্রথমটা পড়াচ্ছি পিএমসি। পিএমসি হচ্ছে পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট। Recording in এই ধরনের progress. কম্পোজিট কি হবে, ম্যাট্রিক্সটা হবে পলিমার। পলিমার তো তোমরা জানো যে পলিমারের প্রপার্টি কেমন, স্ট্রেংথ কম, জেনারেলি হার্ডনেস কম, স্টিফনেস কম, ইলংগেশন অনেক বেশি। তো এই যেগুলা প্রপার্টি তার একটু দুর্বল, যে সেগুলো যে দুর্বল, যেমন স্ট্রেংথ কম, হার্ডনেস কম, স্টিফনেস কম, জেনারেলি এগুলা বাড়ানোর জন্যই পলিমারের মধ্যে রিইনফোর্সমেন্ট দেওয়া হয়। সাধারণ ক্ষেত্রে দেখা যায় কি রিইনফোর্সমেন্টটার স্ট্রেংথ হার্ডনেস পলিমার ম্যাট্রিক্স থেকে বেশি হয়। এখন তোমরা তো জানো, পলিমার জানো, রিইনফোর্সমেন্টটা বললাম, একটু বলতে পারবা কি কেউ যে তাহলে এটা কি বাড়ানো, পিএমসি বাড়ানো কি সহজ হবে অন্যান্য এমএমসি বা সিএমসি থেকে, নাকি কঠিন হবে? কারো কি আইডিয়া আছে? বানানো স্যার সহজ হওয়া উচিত, কেননা পলিমারকে মেল্ট করা বা কিওর করা সিরামিক বা মেটালকে মেল্টিং, কম্প্যাক্টিং বা সিন্টারিং এর চেয়ে অনেক অনেক বেশি সহজ। মানে অনেক কম টেম্পারেচারে এই কাজ সেরে ফেলা যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আবার একটা সুবিধাও আছে যে যেহেতু টেম্পারেচার কম, রিইনফোর্সমেন্টের কিন্তু তেমন কোনো ক্ষতি হবে না, যেহেতু টেম্পারেচার কম আর কি। আর কস্ট কি বেশি হবে না কম হবে? এমসির সরি, তোমরা তো বললে যে কস্ট, এখানে তোমার টেম্পারেচার কম লাগে, কস্ট কি কম হবে? ম্যানুফ্যাকচারিং কস্ট কি কম না বেশি হবে? যদি স্যার পলিমারটা যদি মোটামুটি রিজনেবলি সস্তা হয় তাহলে তাহলে কস্ট কমই হওয়া উচিত, কারণ এখানে এনার্জির কস্ট একটা বিরাট অংশ বেঁচে গেল। হ্যাঁ, সেটাও কম। আবার ম্যানুফ্যাকচারিং টেকনিক গুলো কম্পারেটিভলি ইজি সিরামিক বা মেটাল থেকে আর কি। এই সবগুলো চিন্তা করলে আসলে কি পিএমসি বানানো অনেক সহজ। কিন্তু পিএমসি কি কোনো মানে খারাপ কোনো দিক কি আছে, যে মেইন খারাপ দিকটা কি পিএমসি সিএমসি এমএমসি থেকে? হাই টেম্পারেচার ইউজ করা যায় না। যাবে না, এটাই সবচেয়ে বড় সমস্যা। তো যেখানে লো টেম্পারেচার অ্যাপ্লিকেশন সেখানেই আসলে পিএমসি ইউজ হয়। তো ইদানিং অনেক বেশি ব্যবহার বাড়ছে। পিএমসি যে আমরা বানাবো বা বানানো হয় তার জেনারেলি কয়েকটা টেকনিক আছে, যেটা এখানে হ্যান্ড লেখা আছে, হ্যান্ড মেথড, মোল্ডিং মেথড, পালট্রেশন, ফিলামেন্ট ওয়েল্ডিং। এগুলো আমি একটু একটু বলছি অল্প অল্প করে। প্রথম মেথডটা বলছে হ্যান্ড মেথড। তোমরা কি এগুলো মানে তুমি তো সিরামিক মনে হয় পড়ে আসছো, মেটাল তো পড়োই আর কি। পলিমার আমরা তোমাদেরকে আমি একটু বলছি। হ্যান্ড প্রথম যে মেথডটা পিএমসি বানানো, সেটা না এটা বইয়ের অনুযায়ী হ্যান্ড মেথড, মানে হাত দিয়ে বানাবে আর কি। হ্যান্ড মেথড মধ্যে প্রথমটা বলছে লে আপ মেথড। তো লে আপ মানে কি, জাস্ট কয়েকটা জিনিস লেয়ার বাই লেয়ার লেয়ার গুলোকে স্ট্যাক করে একটা লেয়ার কম্পোজিট তৈরি করা আর কি। এখানে কম্পোজিটটা কিন্তু লেয়ার হতে পারে, আসলে এখানে কি কম্পোজিটটা লেয়ারও হতে পারে বা নাও হতে পারে, এটাও ঠিক নাই আর কি। লে আপ মানে তুমি কতগুলো লেয়ারকে লে আপ করতে হবে। তাই ছবিটা দেখো এখানে দেওয়া আছে একদম বাইরে, যে হ্যাশ হ্যাশ এরিয়াটা আছে ওটা হচ্ছে মোল্ড। মোল্ডের পরে দেখো একটা রিলিজ এজেন্ট দিচ্ছে বা জেল কোড দিচ্ছে। এটা দেওয়া হয় যে এরপরে যে যে পিএমসি যে বানানো হবে সেটা যেন মোল্ডের সাথে গায়ে লেগে না যায়, সেজন্য একটা রিলিজ লেয়ার দেওয়া হয়। তারপরে কি দিচ্ছে দেখো, রেইনফোর্সমেন্ট। রেইনফোর্সমেন্টটা হচ্ছে রিলিজ এজেন্টের পরে। এখানে রেইনফোর্সমেন্টটা কি একটা বড় একটা কন্টিনিউয়াস অংশ, মানে আগে কি করতে হবে, রেইনফোর্সমেন্ট দিয়ে একটা প্রিশেপ তৈরি করে নিতে হবে। যেটা যেটা তোমার রেইনফোর্সমেন্ট হবে, যেটা একটা প্রিশেপ তৈরি করে নিয়ে এসে তারপরে এখানে বসে দিতে হবে। সবচেয়ে লাস্টে কি করছে, যে থার্মোসেট ম্যাট্রিক্স, যেটা ম্যাট্রিক্স হিসেবে ব্যবহার করতে হবে, সেটাকে পরে কি করে দিল, রেইনফোর্সমেন্টের প্রথমে তো রেইনফোর্সমেন্টের উপরে দিয়ে দিল, মানে রেইনফোর্সমেন্টের এক সারফেস তো রিলিজ এজেন্ট আছে, আরেক সারফেসে থার্মোসেট ম্যাট্রিক্সটাকে দিয়ে দিল বা বসিয়ে দিল, যেভাবে যেটাই বলো না কেন। তারপর সেটা কি একটা হ্যান্ডে ব্রাশের মাধ্যমে এটাকে এখানে স্টিক করে দিল। তাহলে এইখানে ইনিশিয়ালি দেখা যাচ্ছে কি দুইটা লেয়ার হচ্ছে, একটা মোল্ড, একটা হচ্ছে রিইনফোর্সমেন্টের, একটা হচ্ছে ম্যাট্রিক্সের। এরপরে কি ম্যাট্রিক্সটা কি ভিতরের দিকে আসবে না, কি মনে হয়? যেহেতু স্যার লিকুইড ফর্মে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করা হচ্ছে, সুতরাং লিকুইডটা আস্তে আস্তে ড্রিপ করতে করতে বা ডিফিউজ হতে হতে বা প্রেসারের কারণে হলো রিইনফোর্সমেন্টের ভিতরে চলে আসবে আর কি, তখন একটা অ্যাডিশন হয়ে যাবে। আর এই যে ব্রাশ দিয়ে যে এখানে ব্রাশিং করছে, হাত দিয়ে ব্রাশিং করছে, এটা আরেকটা কারণ আছে। একটা তো যে পলিমারটা ডিফিউজের ভিতরে চলে যাবে, আরেকটা কারণ আছে, যদি কোনো এয়ার বাবল টাবল থাকে সেগুলো বের হয়ে চলে আসবে বাইরে আর কি। জেনারেলি এই টেকনিকে থার্মোসেট ম্যাট্রিক্স, থার্মোসেট যে পলিমার গুলো আছে সেগুলো দিয়ে কম্পোজিট বানানো হয় আর কি। এখানে মোল্ড দেখানো হয়েছে, যে একটা ইউ শেপের মোল্ড। মোল্ডটা কিন্তু যে কোনো শেপের হতে পারে, আর মোল্ড ছাড়াও হতে পারে। জাস্ট তুমি মনে করো যে মোল্ড দরকার নেই, জাস্ট একটা তুমি তোমার ইয়েকে বসাই দিলা নিচের ফ্লোরের মধ্যে, রেইনফোর্সমেন্ট বসাই দিলে, তারপর তুমি একটা একটা পলিমার লেয়ার দিলে, সেটা ব্রাশিং করে দিলে, সেটাও হয়।
তোমাদের ল্যাবে একটা দেখানোর কথা আছে আর কি, এই হ্যান্ড ল্যাব টেকনিকটা তোমাদের ল্যাবে স্যার মনে হয় দেখাবে শেষের দিকে একটা। লাস্টে দেখো যে পিএমসি প্রোডাক্টটা তৈরি হচ্ছে, এটা একটা ইউ শেপের প্রোডাক্ট। এখানে এটা রেইনফোর্সমেন্ট, রেইনফোর্সমেন্টের ভিতরে ভিতরে কিন্তু ম্যাট্রিক্সও আছে। তো এরপরে হ্যান্ড মেথডের মধ্যে, এটা তো হ্যান্ড, এটা লে আপ মেথড বলছে, একটা হচ্ছে স্প্রে আপ মেথড। এখানে যে হাত দিয়ে, এখানেও হাত দিয়ে করবে, কিন্তু এখানে দেখো এই স্প্রে আপটা একই রকম, প্রথমে মোল্ড, তারপরে রিলিজ এজেন্ট, এবং তারপরে এখানে শুধু আগে কি দিয়েছিল, একটা প্রথমে একটা রেইনফোর্সমেন্টের লেয়ার দিয়েছিল। এখানে রেইনফোর্সমেন্ট লেয়ার দিবে না, এখানে কি করবে, রেইনফোর্সমেন্ট আর রেজিনটাকে আগে মিক্স করে নিবে। এরপরে সেই মিক্সচারটাকে একটা গানের মাধ্যমে স্প্রে করে মোল্ডের গায়ে লাগিয়ে দিবে। এখানে তো রেইনফোর্সমেন্টটা ছিল কন্টিনিউয়াস, তাহলে এখানে রেইনফোর্সমেন্টটা কেমন হতে হবে যদি গান দিয়ে স্প্রে করতে হয়? পার্টিকুলেট বা শর্ট ফাইবার। অবশ্যই শর্ট ফাইবার হতে হবে। তো শর্ট ফাইবারটাকে প্রথমে রেজিনের সাথে বা পলিমার, থার্মোসেট পলিমারের সাথে মিশিয়ে নিবে, তারপরে গান দিয়ে স্প্রে করবে, স্প্রে করে কি মোল্ডের গায়ে বসিয়ে দিবে আর কি। এরপর যখন কিউরিং হবে, এরকম একই ধরনের প্রোডাক্ট তৈরি হবে, কিন্তু এখানে শুধু কি করলো, লেআপ করলো ইয়াকে, রেইনফোর্সমেন্ট আর প্রথম ইনিশিয়ালি রেইনফোর্সমেন্ট আর পলিমারকে, কিন্তু এখানে কিন্তু লেআপ করলো না, এখানে গান থেকে স্প্রে করলো, যেন এটা নাম দিচ্ছে স্প্রে আপ। দুটো টেকনিকের মধ্যে কোনটা ভালো, কি মনে হচ্ছে, প্রপার্টি কি একই রকম পাওয়া যাবে, কি মনে হয়? ভালো মন্দ স্যার বলাটা কঠিন, কিন্তু প্রোডাকশন রেট অবশ্যই, প্রোডাকশন রেট স্প্রে আপের বেশি। প্রোডাকশন রেট স্প্রে আপে বেশি হওয়া উচিত, কেননা সেক্ষেত্রে আগে থেকে রিইনফোর্সমেন্ট গুলোকে আমাকে প্রি ওভেন ওভেন বা প্রি শেপ করে নিতে হচ্ছে না। ছোট 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 কিন্তু কাটতে হচ্ছে, কিন্তু যেহেতু স্প্রে করতে হচ্ছে, অবশ্যই কি প্রোডাকশন রেটটা একটু হলেও বেশি হবে। অনেক সময় কিউরিং তুমি কিউরিং এ যে কি নিচ্ছ তার উপর ডিপেন্ড করে, যে টোটাল যে কিউর হতে সময় কতটুকু লাগবে সেটা ডিপেন্ড করবে অবশ্যই। এই দুটো হচ্ছে, যেহেতু হ্যান্ড ব্যবহার করছে, নাম দিচ্ছি হ্যান্ড মেথড। এরপরে মোল্ডিং মেথড। মোল্ডিং মেথডে কি যে কোনো ধরনের কোনো না কোনো সময় মোল্ড ব্যবহার করবে আর কি। তো প্রথম মোল্ডিং মেথডে প্রথমটা আমরা বলছি ম্যাচড ডাই মোল্ডিং, মানে দুইটা ডাই মিলে একটা ম্যাচ করে কোনো একটা কিছু করা হবে আর কি। ছবিটা দেখো, এখানে দেখানো হয়েছে যে একটা সিস্টেমের দুইটা মোল্ডের দুইটা অংশ থাকবে, টপ, এখন ডাই বলছে, মোল্ড বলা যায়, টপ ডাই বটম ডাই। কি করবে, মাঝখানে প্রথমে তোমার যেই রেইনফোর্সমেন্ট নেওয়া হবে এবং যে ম্যাট্রিক্স নেওয়া হবে সেটা দিয়ে একটা পি শেপ তৈরি করবে। পি শেপটাকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ হতে পারে, স্কোয়ার শেপ হতে পারে, সেখানে প্রথমে দুটো ডায়ের দুই পোর্শনে মাঝখানে বসিয়ে দিবে। এরপর যখন চাপ দিবে তখন কি হবে, এটা এটা কিউর হয়ে যাবে। যদি থার্মোসেট হয়, যদি থার্মোপ্লাস্টিক হয় তাহলে কি হবে, যদি যদি ইনিশিয়ালি একটু নরম থাকে, সে কি করবে, চাপ খেয়ে যে দুটা মোল্ডের মাঝখানে যে জায়গাটা আছে সেই জায়গাটা নিয়ে নিবে, ফাইনালি এরকম একটা প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। আরেকটা আমি বললাম যে থার্মোপ্লাস্টিকও ইউজ করা যায়, এখানে কি থার্মোপ্লাস্টিক ইউজ করা যাবে নাকি থার্মোসেট ইউজ করতে হবে, কি মনে হয় ম্যাট্রিক্স হিসেবে? এখানে স্যার থার্মোপ্লাস্টিক থার্মোসেট দুটো ইউজ করা যাবে, তবে যদি থার্মোসেট ইউজ করা হয় তবে তবে সেখানে রেজিনটাকে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। তা তো যাবেই না, সেটা তো বলাই আছে, রেজিনটা আগে যদি শক্ত হয়ে যায় তাহলে তো আর হবেই না, সে তো এটা তো কমন কথা আর কি। যে এখানে ডিএমসি আর এসএমসি আছে, এটা কি কেউ দেখছো না, ডিএমসি কি এসএমসি কি? বইয়ে যতটুকু বললাম যে এসএমসি হচ্ছে শীট মোল্ডিং কম্পাউন্ড আর ডিএমসি হচ্ছে ডো ডাম্প মোল্ডিং। মোল্ডিং কটা, হ্যাঁ, তাহলে এই শীট মোল্ডিং মানে তোমার যে ইনিশিয়ালি যে এনফোর্সমেন্ট সেটা শীট আকারে থাকবে, তার সাথে ম্যাট্রিক্স মিশিয়ে দেওয়া হবে। আর ডিএমসি হচ্ছে যেখানে শর্ট এনফোর্সমেন্ট থাকবে। দুটার ক্ষেত্রে কি হবে, একটা প্রিফর্ম তৈরি করে নিতে হবে। যে কোনো ধরনের এখানে শীটও মানে কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট ইউজ করা যায়, শর্ট রিইনফোর্সমেন্টও ইউজ করা যায়। যেহেতু দুইটা ডাই মিলে একসাথে একটা প্রোডাক্ট হচ্ছে, নাম হচ্ছে ম্যাচ ডাই ফর্মিং। এরপরে আছে দেখো ব্যাগ মোল্ডিং মেথড, কোন না কোন স্টেজে ব্যাগ ব্যবহার করবে আর কি। তো এই ব্যাগ মোল্ডিং কে আবার তিন ভাগে ভাগ করছে, এক ছবি দেখো, ছবি দেওয়া আছে, প্রেসার ব্যাগিং, ভ্যাকুয়াম ফর্মিং আর হচ্ছে অটোক্লেভ। প্রেসার ব্যাগিং এ কি করছে দেখো, প্রথমে একটা মোল্ড নিচ্ছে, মোল্ডের উপরে লেআপ নিচ্ছে। এই লেআপটা কিসের কে বলতে পারবে, কালো রঙের, ডিপ কালো রঙের, এটা স্যার এখানে কি লেয়ারটা প্রবাবলি থার্মোসেট বা থার্মোপ্লাস্টিক যে কোনো কিছুই হতে পারে। লেয়ারের শেপটাও মোটামুটি যে কোনো কিছুই হতে পারে। এর মধ্যে প্রবাবলি ফাইবার, কিউরিং এজেন্ট এটসেট্রা এগুলো একসাথে মিশিয়ে সবই দেওয়া আছে। সবই একসাথে মিক্স করে লেআপ তৈরি করা হচ্ছে।
তারপরে লেয়ারটাকে জাস্ট মোল্ডের উপর রাখছে, এরপরে উপরে পুরাটাকে একটা ব্যাগ দিয়ে ঢেকে ফেলছে। ঢেকে ফেলে যখন এখানে গ্যাস পাস করছে, এখানে 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 কি গ্যাস গ্যাস এখানে গ্যাস পাস করলে এটা প্রেসার ভ্যাকুয়াম বলছে। তাহলে গ্যাসটা কিন্তু ভ্যাকুয়াম তৈরি করছে না, গ্যাসটা জাস্ট কি করবে, এই যে ব্যাগের মধ্যে যখন এসে পড়বে তখন চাপ দিবে উপর থেকে। চাপ দিলে কি হবে, লেয়ারটা মোল্ডের গায়ে লেগে যাবে এবং এরকম একটা পিএলসি শেপের প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। এখানে গ্যাসের কাজ কিন্তু জাস্ট চাপ দেওয়া, এখানে কিন্তু সে ভ্যাকুয়াম তৈরি করছে না। তাহলে এখানেও কি, এখানেও ম্যাট্রিক্সটা কি আসলে থার্মোস্টেটও হতে পারে, থার্মোপ্লাস্টিকও কিন্তু হতে পারে। থার্মোপ্লাস্টিক যদি হয় তাহলে কি পলিমারটাকে একটুখানি সফট রাখার দরকার আছে নাকি পুরোপুরি হার্ড হলেও হবে, কি মনে হয়? থার্মোপ্লাস্টিক যদি হয় তাহলে তাহলে এটাকে প্রসেসিং এর সময় মোটামুটি সফট থাকতে হবে, এবং প্রসেসিং এর পর যখন মোটামুটি সলিডিফাইড হয়ে আসবে তখন রিমুভ করতে হবে। কিন্তু যদি থার্মোসেট থাকে তবে তবে একবার টেম্পারেচার বাড়িয়ে কিউরিং কমপ্লিট হওয়ার পর একদম হট স্টেটে এটাকে বের করে নিয়ে আসা যাবে। হ্যাঁ ঠিক আছে। তার তার পাশে বাম দিকে ডান দিকে ছবিটা যে ভ্যাকুয়াম ভ্যাকুয়াম ফর্মিং, এখানে কি করছে, এখানে দেখো এখানে এখানে একটা মোলটা উপর দিকে আছে, এখানে নিচের দিকে দেখানো হয়েছে, এখানে উপর দিকে, এটা নিচে থাকতে পারে উপরেও থাকতে পারে, উপরের দিকে দেখানো হয়েছে। তারপরে আমি আগেরটার মধ্যে একটা লেআপ এখানে সেট করা হচ্ছে, এরপরে নিচের দিক থেকে কোনো না কোনো ভাবে কি ভ্যাকুয়াম অ্যাপ্লাই করা হচ্ছে। অ্যাপ্লাই করলে কি হবে, যে লেআপটা ছিল সেটা গিয়ে মোল্ডের গায়ে লেগে যাবে। তারপরে দেখো এরকম একটা পিসের, স্যার মোল্ডের ভেতরে যেহেতু ভ্যাকুয়ামে টানা চলছে, সুতরাং এই ভ্যাকুয়ামের পজিশনটা মোল্ডের ভেতর থেকে এয়ার সাক করার মেথড হিসেবে দেখালে ভালো হতো না? এটা তো স্যার মোল্ডের তাহলে এখন তো দেখায়নি আর কি, এখানে জাস্ট সিম্পল দেখাই দিয়েছে আর কি, অত ডিটেলটা দেখায়নি আর কি। মেন যেটা দেখা যাচ্ছে যে এখানে ভ্যাকুয়াম অ্যাপ্লাই করে, ওই ভ্যাকুয়াম অ্যাপ্লাই করলে তখন ওই লেয়ারটা মোল্ডের গায়ে লেগে যাবে, এরকম একটা জিনিস দেখাচ্ছে আর কি। আরো কি কি আছে সেগুলো ডিটেল দেখায় নাই, জাস্ট সিম্পল টেকনিকটা একটু দেখাচ্ছে এখানে। আচ্ছা, এরপরে দেখো আরেক এই ব্যাগ মোল্ডিং এর মধ্যে আরেক টাইপের আছে যেটা বলছে অটোক্লেভ। এটা কি নাম শুনছো তুমি, অটোক্লেভ কি জিনিস? স্যার অত্যন্ত যথেষ্ট হাই টেম্পারেচার এবং প্রেসার হাই প্রেসার অ্যাপ্লাই করা যায়, আমাদের প্রেসার কুকারের মতো অনেকটা আর কি। আমরা যে প্রেসার কুকার ইউজ করি বাসায়, সেটা একটি বড় শেপের প্রেসার কুকার আর কি। এখানে কি অবশ্যই কি অনেক বেশি প্রেসার অ্যাপ্লাই করা যাবে। এখানে এখানেও দেখো সিস্টেমটা একই জিনিস, এখানেও মোল্ড আছে, এখানেও প্রিফর্ম আছে, একই জিনিস কিন্তু এটার মতোই, কিন্তু শুধু এটা একটা মেশিনের ইনস্ট্রুমেন্টের মধ্যে করছে আর কি। এখানেও সে প্রেসার অ্যাপ্লাই করছে, প্রেসার অ্যাপ্লাই করলে কি হবে, প্রিফর্মটা এসে মোল্ডের গায়ে লেগে যাবে। এই তিনটা টেকনিকের মধ্যে কোনটা সবচেয়ে ভালো মনে হচ্ছে, বা কোনটা প্রোডাক্ট সবচেয়ে ভালো হওয়ার কথা? কোনটা, অটোক্লেভ নাকি? যে ব্যাগ মোল্ডিং এর মধ্যে তিন ধরনের বলছে, প্রেসার ব্যাগিং, ভ্যাকুয়াম ফর্মিং আর হচ্ছে অটোক্লেভ। এই দুটার মধ্যে কোনটা প্রোডাক্ট, কোনটা প্রোডাক্টের কোয়ালিটি বেস্ট হওয়ার কথা এমনি সাধারণ চিন্তা করলে? যদি যদি প্রপার্টির কথা চিন্তা করি তবে তবে অটোক্লেভটা হয়তো একটু ভালো হওয়ার কথা, কারণ এখানে প্রেসারের কারণে হয়তো বাবল স্কুইজ আউট হয়ে যাবে, বা ম্যাট্রিক্সটা হোমোজেনাইজ হওয়ার সুযোগ পাবে হাই টেম্পারেচার এবং প্রেসারের জন্য। আর ওই দুটোর আর বাকি দুটোর মধ্যে প্রপার্টি ঠিক বলা যাচ্ছে না। তবে যেহেতু ভ্যাকুয়াম ফর্মিং মাত্র অ্যাটমসফিয়ারিক প্রেসার আর নেয়ার অ্যাবসলিউট জিরো প্রেসারের মধ্যে ব্যালেন্স তৈরি করা হয়, এবং এবং প্রেসার যেখানে অ্যাপ্লাই করা হয় প্রেসার ফর্মিং এ বা প্রেসার বেগিং এ, সেখানে যেহেতু অ্যাটমসফিয়ারিক প্রেসার চেয়ে বেশি প্রেসার দেওয়া হয়, সুতরাং হয়তো প্রেসার বেগিং এর কোয়ালিটি ভ্যাকুয়াম বেগিং এর চেয়ে হয়তো একটু বেশি হলেও হতে পারে, খুব যেহেতু বেশি মনে হয় হবে না আর কি, খুব বেশি আমাদের মনে হতে পারে, খুব সামান্য কিছু হবে আর কি, এগুলো হতে পারে। কিন্তু অটোক্লেভটা আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে বেস্ট হওয়ার কথা আর কি, যে ব্যাগ মোল্ডিং এর মধ্যে যে তিনটা টেকনিক মধ্যে কিন্তু এটা খরচও আছে, যেহেতু একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে। এগুলোতে কিন্তু তেমন কিছু না, জাস্ট ভ্যাকুয়াম অ্যাপ্লাই করলেই হয়। সবচেয়ে সবচেয়ে সস্তা হচ্ছে প্রেসার ব্যাগিং। আচ্ছা, এরপরে মোল্ডিং টেকনিক কিন্তু এখানে হচ্ছে ক্লোজড মোল্ড মেথড। মানে মোল্ড গুলা কোনো না কোনো ভাবে বা দুইটা মিলে, মানে কোথায় কোথায় ক্লোজ কিছু আছে। এই ক্লোজ মোল্ড মেথডের মধ্যে এই তিনটা ভাগে তিন ধরনের বলছে। প্রথমটা হচ্ছে রিজিন ট্রান্সফার, মানে যে রিজিন মানে পলিমারটাকে ট্রান্সফার করে নিয়ে আসা হবে। দেখো এখানেও কিন্তু কি আছে, দুটো মোল্ড আছে, মোল্ডের দুটো অংশ আছে, মাঝখানে কি করছে মোল্ড, যে টু পার্ট মোল্ড আছে, মাঝখানে প্রথমে রেইনফোর্সমেন্ট একটা শেপ তৈরি করে সেটাকে মোল্ডের মাঝখানে নিয়ে যাচ্ছে।
এরপরে উপর থেকে একটা পিস্টনের মাধ্যমে কি করছে, রেজিনটা বা পলিমারটা সেটাকে উপর থেকে চাপ দিয়ে পলিমারের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। তারপরে কি হয়, পলিমার সরি পলিমার না, রিইনফোর্সমেন্টের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। রিইনফোর্সমেন্ট যে ফাঁক ফাঁক আছে সেই জায়গাগুলোতে রেজিন গিয়ে জায়গাগুলো দখল করে ফেলবে, এরকম একটা পিএমসি তৈরি হয়ে যাবে। এটা কি মনে হচ্ছে, এটা কি ভালো টেকনিক? আচ্ছা এটা কোন পলিমারের জন্য বলতে পারো, বলো দেখি, কোন ধরনের পলিমারের জন্য? এটা এটা থার্মোসেট দুটোর জন্যই হবে, কিন্তু থার্মোসেটের জন্য বেশি বেশি উপযোগী। কেননা সেক্ষেত্রে যখন যখন রিইনফোর্সড মাঝখানে মাঝখানে পলিমারটা চলে চলে যাবে, তখন যদি তার নিজে থেকেই হার্ডেন হয়ে যায় মানে থার্মোসেটের ক্ষেত্রে সেটা ভালো। আর থার্মোপ্লাস্টিক হলে এত ভেতরের গ্যাপ থেকে আর হিটও এক্সট্রাক্ট করে বের করে আনতে হবে, ফলে এটার জন্য খরচটা কমে যাবে। জেনারেলি এটা থার্মোসেটই ইউজ করে, তো এই জন্য রেজিন বলছে। রেজিন বলতে আসলে জেনারেলি থার্মোসেটই বোঝানো হয়। আচ্ছা এই যে তাহলে ক্লোজড মোল্ড মেথডের মধ্যে প্রথমটা হচ্ছে রেজিন ট্রান্সফার মোল্ডিং, তারপরটাকে দেখা বলছে ভ্যাকুয়াম অ্যাসিস্টেড রেজিন ট্রান্সফার। এখানেও এক রেজিন ট্রান্সফার করা হবে, কিন্তু এখানে জাস্ট উপর থেকে কি করছে, প্রেসার দিচ্ছে এবং এখানে ভ্যাকুয়াম অ্যাপ্লাই করছে। ভ্যাকুয়াম এখান থেকে কি মারছে, ভ্যাকুয়াম কোনখান থেকে, উপর থেকে আসতেছে নাকি? আচ্ছা, প্রেসারটা আসছে উপর থেকে, কিন্তু ভ্যাকুয়াম টানা হচ্ছে সাইড থেকে। ও আচ্ছা, এই যে এখান থেকে, আচ্ছা এখান থেকে, হ্যাঁ। এটা কি ভালো ভালো মনে হচ্ছে আগেরটার থেকে? জি স্যার, আগেরটা থেকে ভালো মনে হচ্ছে, কেননা সেক্ষেত্রে রিইনফোর্সমেন্টের গ্যাপে গ্যাপে যে বাতাসগুলো ছিল সেগুলো কিন্তু এগুলো বের হয়ে চলে যাবে। বের হয়ে চলে যাচ্ছে না। আর নইলে ওগুলো জমে থেকে ব্যাক প্রেসার দিত এবং রেজিং এর রিইনফোর্সমেন্টের গ্যাপ গুলো ফিলিং এ বাধা দিত। তাহলে অবশ্যই এই সেকেন্ডটা ফার্স্টটার থেকে ভালো, কিন্তু একটা এক্সট্রা ভ্যাকুয়াম এখানে ক্রিয়েট করতে হচ্ছে, খরচ একটু বেশি আর কি। যে ক্লোজ মোল্ডিং এর মধ্যে আরেকটা আছে, এটাকে বলছে রেইনফোর্সড রিঅ্যাকশন ইনজেকশন মোল্ডিং। এখানে এখানে কি পার্থক্য, এখানে দেখো উপর থেকে দেখা দেখা যাচ্ছে যে কনসেন্ট্রেশন 1 2, তার মানে এখানে কি হচ্ছে, এখানেও কিন্তু যে একটা প্রিফর্ম আছে, প্রিফর্মটাকে প্রথমে মোল্ডের মধ্যে, এটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছে আর কি। আর এখানে কি হচ্ছে একটু এক্সট্রা, দেখে কি মনে হচ্ছে? এখানে স্যার কোশ্চেন 1 এবং কোশ্চেন 2 মনে হচ্ছে মনোমার গুলো একসাথে রিয়েক্ট করে পলিমার হ্যাঁ, তৈরি প্রথমে তৈরি প্রথম করছে। পলিমারাইজেশন হচ্ছে, তারপর সেই পলিমারটা এই ইয়েটাকে ইনফিল্ট্রেট করছে আর কি। ফলে এই যে পলিমারাইজেশনে যে পলিমারটা তৈরি হবে, সেই পলিমারটাই পরে প্রিফর্মের মধ্যে এসে ঢুকে যাচ্ছে। তো একই একটা মেশিনের মধ্যেই বা একটা সেটআপের মধ্যে কি দুইটা কাজই হচ্ছে, পলিমারাইজেশন হচ্ছে এবং পলিমার বানানো হচ্ছে, মানে পলিমার ফর্মিং ও পিএমসি ফর্মিং হচ্ছে। এই জন্য অনেক ক্ষেত্রে এখন এই ধরনের সেটআপ ইউজ করা হচ্ছে আর কি, যেহেতু একটু তাড়াতাড়ি করা যায়। অন্যগুলোতে আগে প্রথমে আলাদা জায়গায় পলিমার বানাতে হবে, পরে ওই পিএমসি ফর্ম করা হবে, কিন্তু এখানে একটা একটা সেটআপের মধ্যেই দুইটা কাজ হয়ে যাচ্ছে। তো এর পরের টেকনিকটাকে বলছে পালট্রুশন। আমি উচ্চারণ ঠিক জানি না, আমার মনে হয় পালট্রুশন উচ্চারণ। এখানে ছবিটা দেখো, এখানে ছবি দেখে বলো যে এখানে কি হচ্ছে। এখানে রেজিনের ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কের মধ্যে রেজিন আছে, কন্টেনারের মধ্যে রেজিন আছে, আর উপর থেকে যে যে রেইনফোর্সমেন্ট ইউজ করা হবে সেটাকে একটা প্রথমে শীটের মতো করে বানিয়ে নিয়েছে। এরপরে সেই শীটটা কি করছে, উপর থেকে নিচে আসছে, পলিমারের মধ্যে দিয়ে পাস করছে, আবার বের হয়ে যাচ্ছে। যখন এই রেজিনের ট্যাঙ্কের মধ্যে দিয়ে সেই প্রিফর্মটা পাস করছে, কি হবে, রেজিনটা গিয়ে প্রিফর্মের গায়ে লেগে যাবে বা ভিতরে যেখানে যেখানে ঢুকে যাওয়ার সেখানে সেখানে ঢুকে যাবে। তারপরে এই পিএমসিটাকে বের করে নিচ্ছে, বের করে নেওয়ার পরে এখানে একটা মোল্ড বা ডাই আছে, ডাইয়ের মধ্যে দিয়ে পাস করছে, পরে ফাইনাল প্রোডাক্টটা তৈরি হয়ে যাচ্ছে। এইখানে কি ধরনের আউটপুট হবে, শেপটা কি ফিক্স, কি মনে হয়? আর একটা কথা, যে প্রিফর্মটা কি অন্য ধরনের করা যেত না? এখানে তো শীট দেখাচ্ছে, অন্য কি করা যেত, কি মনে হয়? প্রিফর্মটা যেভাবে বানানো হোক না কেন, সেটার ভলিউমের চেয়ে সারফেস এরিয়া অনেক বেশি হওয়া উচিত, নইলে নইলে যে স্বল্প সময়ের মধ্যে রেসিন ট্যাঙ্ক দিয়ে পাস করবে সে সময় আমাদের সারফেসে বেশি পরিমাণে অ্যাবজর্ব হতে পারবে না। পারবে না, হ্যাঁ, ঠিক আছে, সেটা ঠিক আছে। শেপটাকে ডিফারেন্ট হয়ে দিতে পারে, হ্যাঁ এরকম হলে ভালো, কিন্তু যে কোনো ধরনের শেপই হতে পারে যেটা সারফেস এরিয়া বেশি। আরেকটা হচ্ছে যে ডাইটা, গ্লাসের ডাই আছে, তাহলে ডাইটার শেপ কি চেঞ্জ করা যাবে? কিছুটা হয়তো চেঞ্জ করলে করাও যেতে পারে, যদি ধরুন ফাইবার যদি ওভেন হয়ে যায় তবে এই ফাইবারটাকে বাঁকানোর সুযোগ কম। কিন্তু যদি স্যার ধরুন যে ফিলামেন্ট গুলো যদি ওভেন না হয়, জাস্ট স্ট্র্যান্ড গুলো প্যারালাল পাস করে গেছে, সেক্ষেত্রে এটা একদম কনজিল্ড হয়ে যাওয়ার আগে হয়তো মোল্ডের হয়ে পাস করার সময় এই ফাইবার বান্ডেলের শেপ একটু হলেও চেঞ্জ করা যেতে পারে সামান্য। সেটাই এখানে আইডিয়া নেওয়া হয়েছে আর কি, যে ওরকমই নেওয়া হবে যাতে একটু, মানে যেহেতু ডাই, কাজে ডাইয়ের মধ্যে যদি চেঞ্জই না হয় তাহলে কিন্তু ডাই দরকার ছিল না, জাস্ট পাস করে দিলেই হতো আর কি। এখানে ডাই, যদি ডাই ইউজ করতে হয় তাহলে অবশ্যই কি এমন কিছু পারফরমেন্স করতে হবে যাতে এটা শেপটা কিছুটা হলেও চেঞ্জ হয় আর কি।
আর ডাইটা কিন্তু ইউজ না করলেও হতো, জাস্ট তুমি যদি এরকম কোনো প্রিফর্ম এরকম শেপ দরকার যায়, জাস্ট এই যে রেক্টাঙ্গেল বা স্কয়ার কোনো শেপ, তাহলে কিন্তু ডাই না হলেও হতো, যেরকম যেরকম থিকনেস সেই থিকনেসে পাস করে দেওয়া যেত। এই টেকনিকটাকে বলছে পালট্রুশন। আচ্ছা, আরেকটা টেকনিক আছে ফিলামেন্ট উইন্ডিং। ছবিটা দেখো, এখানে দেখানো হয়েছে, এই দেখতে কিন্তু মনে হচ্ছে যে এটা কি পালট্রুশনের মতোই, নাম দিয়েছে কি ফিলামেন্ট উইন্ডিং। তার মানে কোনো একটা ফিলামেন্ট ইউজ করবে আর উইন্ড করবে, পরে যে দেখো ম্যান্ডেলের গায়ে প্যাচিয়ে নিবে। সেই ক্ষেত্রে রেইনফোর্সমেন্টের শেপ কি একই হবে নাকি একটু ডিফারেন্ট হওয়ার কথা, কি মনে হয়? নামও কিন্তু আলাদা হয়েছে, পালট্রুশন আর ফিলামেন্ট উইন্ডিং। তাহলে এই ক্ষেত্রে কি ছবিতে দেখতে মনে হচ্ছে কি একই রকমই, কাছাকাছি? এইখানকার ইনিশিয়াল যে প্রিফর্ম সেটা কি ডিফারেন্ট নাকি একই, বা আউটপুটটা কি একই নাকি ডিফারেন্ট, কি মনে হয়? কিছুটা ডিফারেন্ট তো হওয়া হওয়া উচিতই। যদি ম্যান্ডেলাকে উইন্ডিং এর আগে যদি এটা পুরোপুরি কিওরড বা সলিডিফাইড হয়ে যায়, তাহলে তাহলে হয়তো হয়তো ম্যান্ডেলের রেডিয়াসটা অনেক বড় বড় হতে হবে, নইলে নইলে রিইনফোর্সমেন্টটা ব্রেক করার চান্স আছে। আর যদি এটা ম্যান্ডেলার গায়ে গিয়ে সেটা কিওরড হতে থাকে, তবে ফিলামেন্ট ওয়াইন্ডিং এর ফলে যে শেপটা, যে রিইনফোর্সমেন্ট শেপটা তৈরি হবে, সেটা পুরোপুরি ফ্ল্যাট না হয়ে কিছুটা কার্ভড হতে পারে। এখানে কিন্তু উইন্ডিং যেহেতু বলছে, উইন্ডিং মানে প্যাচিয়ে নিবে, হ্যাঁ, সেক্ষেত্রে তাহলে কিউরিং কিন্তু পুরোপুরি হবে না, কিউরিং কিছুটা হলো ম্যান্ডেলের গায়ে হবে। সেক্ষেত্রে আসলে কি এখানে মেনলি যে এই যে প্রিফর্মটা দেখাচ্ছে, প্রিফর্মটা কিন্তু মানে কিছু 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 ইয়ে দিয়ে তৈরি করছে, ফিলামেন্ট দিয়ে তৈরি করছে। এখানে অনেকগুলো ফিলামেন্ট পাশাপাশি থাকতে পারে, একটা দুইটা চারটা পাঁচটা থাকতে পারে, আবার অনেক বেশি ফিলামেন্ট একসাথেও থাকতে পারে। তো আসলে কি এখানে 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 দেখে মনে হচ্ছে পুরোপুরি সলিড নাও হতে পারে, মানে অনেকগুলো অনেকগুলো ফিলামেন্টও কিন্তু হতে পারে, অল্প ফিলামেন্টও হতে পারে। জাস্ট ফিলামেন্ট গুলো এখান থেকে পাস করছে, পাস করে ফিলামেন্টটা গায়ে রেজিন লেগে যাবে, সামনে বাইরের দিকে চলে আসবে, এটাকে পরে ম্যান্ডেলের গায়ে প্যাচিয়ে নিবে। এরপর যখন কিউরিং হয়ে যাবে, ম্যান্ডেলটাকে আলাদা করে প্রোডাক্টটাকে বের করে নেবে। তখন এই ফিলামেন্ট দিয়ে কিন্তু অনেক বেশি ফিলামেন্ট ইউজ করে কন্টিনিউয়াস প্রোডাক্ট অনেক সময় তৈরি হয়, এবং অনেক সময় কি চিকন চিকন ফিলামেন্ট আকারের কম্পোজিটও কিন্তু এখান থেকে বানানো যায় আর কি। এখানে দেখাচ্ছে যে দেখে মনে হচ্ছে কন্টিনিউয়াস নাও হতে পারে। এটা কি বোঝাতে পারছি? মানে অনেকগুলা ফিলামেন্ট একসাথে করে সবগুলা পাশাপাশি রেখে একটা একটা মানে একটা এরকম সলিড প্রোডাক্ট তৈরি করে অনেক সময় হয়, আর অনেক সময় আবার কি চিকন চিকন ফিলামেন্ট, অনেক ফিলামেন্টের পিএমসি অনেক সময় তৈরি করে, যে কারণে নাম দিয়েছে ফিলামেন্ট। যেহেতু যেহেতু প্যাচিয়ে নিবে, এর নাম দিয়েছে ফিলামেন্ট উইন্ডিং। কিন্তু আসলে মেইন ইয়েটা কিন্তু একই, মানে মেইন টেকনিকটা পালট্রুশন আর ফিলামেন্ট উইন্ডিং একই, কিন্তু দেখো উপর থেকে প্রিফর্ম আসতেছে, ট্যাঙ্কের মধ্যে পাস করছে, পরে প্রোডাক্টটা তৈরি হয়ে যাচ্ছে। যেগুলো টেকনিক বললাম জেনারেলি একটু অল্প অল্প, জাস্ট টেকনিকগুলো একটু জেনে রাখা, যে কোনটাতে কি ধরনের প্রোডাক্ট বা কি ধরনের কি তৈরি হচ্ছে, তো এগুলাই মেইনলি ইউজ হয় পিএমসি বানাতে। কেউ কি জিজ্ঞেস করবা কিছু? জিজ্ঞেস করার না থাকলে তাহলে আমি ক্লাস মানে ইয়েটা বন্ধ করে দিচ্ছি, শেয়ারটা বন্ধ করে দিচ্ছি। তো রেকর্ডিং বন্ধ করে দাও। তো কিছু বলার আছে কিনা তোমাদের যে কোনো বিষয়? রেকর্ডিং তো এখন অফ হয়নি। রেকর্ডিং অফ করে দাও স্বাগত। ও মনে হয় নাই বোধহয় আশেপাশে। Recording stopped. রোল কল করে ফেলি, এরপরে আর তো মনে হয় কেউ আসবেও না, আমি রোল কল করি, পরে কিছু বললে বলবো। রোল 1, ইয়েস স্যার। রোল 2, প্রেজেন্ট স্যার। 3, রোল 3 নাই, 4, প্রেজেন্ট স্যার। 5, রোল 5, 6, প্রেজেন্ট স্যার। 8, Present, sir. 9, Yes, sir, roll line.
10, Yes, sir. Roll 10. 11, Present, sir. 12, Yes, sir. 13, Present, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, 17, 18, Yes, sir. 19, Yes, sir. 20, Yes, sir. 21, 21, 22, Yes, sir. 23, Yes, sir. 24, 24, 25, Yes, sir. 27, Yes, sir. 28, 28, 28, 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 33, 33, 34, Yes, sir. 35, 35, 36, 36, 37, 37, So 21, sir. কত কে বললো কথা 38, Present, sir. 39, 28, Sir, roll 38. Present. 39, 39, 40, Yes, sir. 41, 41 কে আছো 42, Yes, sir. 42.